নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 4 যুবক ঘর ছাড়ার পর বনানীর একটি রেস্টুরেন্টে একত্রিত হয়েছিল। গত কয়েকদিনেও কোনো হদিস করতে পারেনি পুলিশ। যে 4 জন তরুণ রয়েছেন যারা কিনা বনানী মার্কেট থেকে নিখোঁজ হয়েছিলেন, ওই জিডির সূত্র ধরেই আমাদের থানা পুলিশ তদন্ত শুরু করেছে। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের গুলশানের একটি রেস্তোরাঁয় রহস্যজনক মৃত্যু, 7 কর্মচারী আটক, কাল ময়নাতদন্ত। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার 13 দফা লিখিত প্রস্তাব রাষ্ট্রপতি কার্যালয়ে। যারা একসময় ভুয়া ভোটার তালিকা করেছিল তাদের মুখে ফর্মুলা বেমানান, মন্তব্য হানিফের। প্রচার প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। তরুণ ভোটারদের বিবেচনায় প্রার্থীর অতীত কর্মকাণ্ড, 1.5 লাখ নতুন ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরাও। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড 1,13,000 কোটি টাকা ব্যয়ের প্রকল্প এটি। এবং ঊর্ধ্বতন কর্তাদের খামখেয়ালি নির্দেশে রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের টার্গেট মামলা। অস্বীকার কর্তৃপক্ষের, নগরবাসীর দুর্ভোগ চরমে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের গুলশানের একটি রেস্তোরাঁয় রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে সামদাদো জাপানিজ কুইজিন নামক একটি রেস্তোরাঁয় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানা যায়নি, তবে তা জানতে মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রেস্তোরাঁটি থেকে আলামত সংগ্রহ করেছে। এছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রেস্তোরাঁর 5 কর্মচারীকে আটক করেছে। তার মৃতদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে তার নিজ বাড়ি ময়মনসিংহে লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। 2014 সাল থেকে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আমি আসার ধরেন যে 15 সেকেন্ড পরে আপনি দিচ্ছেন, অফ করছেন। দর্শক, এই মুহূর্তে গুলশানের জাপানিজ কুইজিন রেস্তোরাঁর সামনে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু এবং বারডেম হাসপাতালের সামনে আছেন আহমেদ সালেহিন। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির, এটি হচ্ছে সামদানো। হ্যাঁ, আসলে আমরা এখন গুলশানে যেটাই হয়েছে যে কিছুক্ষণ আগে, বলা যায় যে আধা ঘন্টা আগে, এখান থেকে এই গুলশান যে রেস্টুরেন্টটি যেখানে আসলে মাহবুবুল হক শাকিলকে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়, সেটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং এখানে সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা এখন এটি আপাতত বন্ধ করে রেখেছেন। আর যেটি হয়েছে যে বিকেলবেলা এখান থেকে যে কর্মচারী ছিল সেই কর্মচারীদের মধ্যে অন্তত 5 জনকে, এখান থেকে 5 জন কর্মচারীকে পুলিশ আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। আর একটি বিষয় বলে রাখি যে এটি তো জাপানিজ রেস্তোরাঁ। এখানে আব্দুল সোবহান গোলাপ আওয়ামী লীগের যিনি নেতা এসেছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে এই রেস্তোরাঁয় 2য় তলার একটি কক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল তাকে অচেতন অবস্থায় হোটেলের কর্মচারীরা দেখতে পান এবং তারপরেই তারা দেখেন যে নিথর অবস্থায় পড়ে আছেন এবং পরে তারা ধরে নেন যে তিনি মারা গেছেন এবং পরবর্তীতে চিকিৎসকরা এসে বুঝতে পারেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং পরে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারাও একে একে এখানে এসেছেন এবং এসে তারাও গণমাধ্যমকে মাহবুবুল হক শাকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তো মূলত এখনো পর্যন্ত আসলে যেটি আমরা জানতে পারছি নেতাকর্মীদের এবং দলীয় সূত্র মারফত যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ এখন রয়েছে বারডেম হাসপাতালে এবং পরবর্তীতে সেটি আগামীকাল, আমরা দলীয় সূত্রে যে তথ্যগুলো এখানে দলের নেতারা আমাদেরকে দিয়ে গেছেন যে বেলা 11টায় আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ হবে এবং সন্ধ্যার সময় তার গ্রামের বাড়ি ময়মনসিংহে তাকে দাফন করার কথা রয়েছে। তো এই তথ্যগুলো তারা আমাদেরকে জানিয়েছেন।
আর যেটা হচ্ছে যে তিনি আসলে 48 বছর পরে 48 বছর বয়সে যে তার মৃত্যু, সেটি আসলে সকলে বলছেন যে অকাল, তার এই মৃত্যু অকাল প্রয়াণ। এবং তার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব এবং মিডিয়া কর্মী যারা তার সহকর্মী ছিলেন অনেকেই এখানে এসেছিলেন এবং বলা যায় যে পুরো পরিবেশটি আসলে একটা শোকের পরিবেশ ছিল। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো ছিলেনই, একই সাথে এখানে ফরেনসিক বিভাগের কর্মকর্তারা এসেছিলেন, তারা এখান থেকে আলামত নিয়ে গেছেন। তবে গণমাধ্যমের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই এখানে কথা বলেননি। তো এই ছিল আসলে গুলশান থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি বারডেম হাসপাতালের সামনে, সেখানে রয়েছেন সহকর্মী আহমেদ সালেহিন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বারডেম হসপিটালের বাইরে, যেখানে জানেন যে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ এই বারডেম হসপিটালে নিয়ে আসা হয়েছে হিমাগরে রাখার জন্য, এবং এই রাতটুকু আসলে এখানে রাখা হবে। এরপরে আগামীকাল সকালে অর্থাৎ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার আগে জানিয়ে রাখতে চাই যে এখানে তার মরদেহ যখন আনা হয় ঠিক 6:45 এই লাশটি তার এখানে আনা হয় বারডেম হসপিটালে, এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অনেক জড়ো ছিলেন, এখানে উপস্থিত ছিলেন, এবং তার সেই লাশটি আসলে এখন এই মুহূর্তে রাখা আছে বারডেমের হিমাঘরে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে যে এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উনি জানিয়েছেন যে আগামীকাল সকালে যে জানাজাটি হবে, যে জানাজার আগে একটি ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে সকাল নাগাদ। তারপরে জানাজা হবে সকাল 11টায়। এরপরে নিয়ে যাওয়া হবে তার পৈতৃক নিবাস ময়মনসিংহের বাগমারায়, যেখানে নিয়ে যাওয়ার পর সেখানে একটি জানাজা হবে বাদ মাগরিব আগামীকাল। সেই মাগরিব বাদ জানাজার পরেই তার দাফন সম্পন্ন করা হবে তার পারিবারিক কবরস্থান যেখানে রয়েছে ময়মনসিংহে, সেখানে রাখা হবে। এছাড়া এখানে যে নেতাকর্মীরা ছিল তাদের মধ্যে একটু শোকের ছায়া আসলে এখানে নেমে আসে। তারা এখানে তাদের লাশ দেখার জন্য অনেক উৎসুক জনতা এখানে ভিড় করছিলেন। তো বারডেম হসপিটালে আসলে আমার কাছে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি ছিল এই। দর্শক, আপনারা যেমনটা জানেন যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন জাপানের কুইজিন নামক একটি রেস্তোরাঁ, এবং সেই রেস্তোরাঁর সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাফসির বাবু, এবং পরবর্তীতে বারডেম হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আহমেদ সালেহিন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 4 যুবক ঘর ছাড়ার পর বনানীর একটি রেস্টুরেন্টে একত্রিত হয়েছিল। দুপুরে ডিএনপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার। তবে এই 4 যুবকের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কিছু জানাতে পারেননি তারা। হঠাৎ উধাও হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরাও রয়েছেন অন্ধকারে। এদিকে নিখোঁজ 4 যুবকের সবশেষ অবস্থানের ফুটেজ সংগ্রহ করেছে সময় সংবাদ। খান মোহাম্মদ জুমিলের রিপোর্ট। 1 ডিসেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয় 4 যুবক সাফায়েত, পাভেল, সুজন ও মেহেদি। নিখোঁজের পর 2রা ও 3রা ডিসেম্বর বনানী থানায় আলাদা 2টি সাধারণ ডায়েরি করেন তাদের স্বজনরা। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ঘর ছাড়ার পর তারা একত্রিত হয়েছিল বনানীর একটি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের ফুটেজে দেখা যায় সন্ধ্যা 7:30টায় রেস্টুরেন্টটিতে একা বসা পাভেল, পরে তার সঙ্গে যোগ দেয় সাফায়াত। এর 20 মিনিট পর একসঙ্গে প্রবেশ করে সম্পর্কে চাচা ভাতিজা সুজন ও মেহেদি। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক ও খাওয়া দাওয়ার পর রাত 8:45টায় ক্যাফে থেকে একসঙ্গে বের হয়ে যায় 4 জন। এদের মধ্যে সাফায়াত ও পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর সুজন কাজ করত একটি বিজ্ঞাপনী সংস্থায়। বরিশাল বিএম কলেজ থেকে পড়াশোনা শেষে মেহেদি ঢাকায় এসেছিল চাকরির খোঁজে। তবে তাদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া কিংবা কাদের সঙ্গে তারা মেলামেশা করত এসব ব্যাপারে কিছুই বলতে পারছেন না স্বজনরা। না, ওর ভিতরে কোনো পরিবর্তন আমরা পাইনি। যে অবস্থাটা হয়েছে, সুজন যদি কোনো রকম আমার এটুকু একটু দেখতে পায়, অন্তত পক্ষে ওর বাপ মা, ওর ভাই বোনের কথা ভাইবা ও যাতে আমাদের সাথে যোগাযোগ করে, এটাই ওর কাছে আমার সবচেয়ে বড় মেসেজ। না, হঠাৎ করে তার এরকমের কোনো পরিবর্তন আসে নাই। পুলিশ বলছে যে আপনারা চিন্তা করেন না, আমরা জিনিসটা দেখতেছি। তারপরে চলতেছে এখন এইভাবেই। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, নিখোঁজদের মধ্যে সাফায়েত উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে তথ্য পেয়েছেন তারা, আর বাকিদের ব্যাপারে খোঁজ খবর চলছে। তবে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার বলছেন, জিডির ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছেন তারা। 2 তারিখে এবং 3 তারিখে 2টি জিডি হয়েছে, যেটা 119 নম্বর জিডি এবং 215 নম্বর জিডি। এই জিডি সম্পর্কে যে 4 জন তরুণ রয়েছেন যারা কিনা বনানী মার্কেট থেকে নিখোঁজ হয়েছিলেন, আমাদের তাদের নিখোঁজ সম্পর্কে ইতিমধ্যেই ওই জিডির সূত্র ধরেই আমাদের থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আমাদের এক্ষেত্রে গোয়েন্দা পুলিশও
এই সংক্রান্ত তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। ঘটনা যাই হোক, নিখোঁজদের সন্ধান জানতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অপহরণের পর নিহত নাটোরের 3 যুবলীগ কর্মীর হত্যাকারীদের গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাটোর যুবলীগ। এদিকে র‍্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বজনরা বারবার অভিযোগ করলেও তা অস্বীকার করেছে র‍্যাব। সকাল 10:30টায় শহরের কানাইখালী মাঠে নিহত 3 জনের জানাজা শেষে এই আলটিমেটাম দেন যুবলীগের নেতাকর্মীরা। পরে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে উত্তরাঞ্চল অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গতকাল দিনাজপুরের খোড়াঘাট থেকে নাটোরে সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল নামে যুবলীগের 3 কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, গত 3রা ডিসেম্বর র‍্যাব পরিচয়ে তুলে নেয়ার পর তাদের হত্যা করা হয়। র‍্যাবের গাড়ি এসে, একটা সাদা গাড়ি একটা কালো গাড়ি এসে আমার শালেকে গাড়ি তুলে, তখন হলে আব্দুল্লাহ প্রশ্ন করেছে যে তোমরা যে র‍্যাব কি, তখন বলছেন হ্যাঁ আমরা র‍্যাব। তখন গাড়ি থেকে খুলে ওই কার্ড দেখাচ্ছে। একটা মাইক্রোবাসে কিছু বেসামরিক লোক এসে তাদেরকে যখন ওই এলাকা থেকে চা খাওয়া শেষ করে চলে যাচ্ছিল, তাদেরকে নিয়ে চলে যায়। আমরা এইটার ব্যাপারে তদন্ত করছি। পরিবারের যে অভিযোগ র‍্যাব তুলে নিয়ে গেছে, এইটার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। 72 ঘন্টার মতো সন্তোষজনক জবাব না পেলে নাটোর সহ গোটা উত্তরবঙ্গে আমরা আন্দোলন প্রতিবাদ মুখর করে তুলব। নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার দেয়া 13 দফার লিখিত প্রস্তাব রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি দেশে ফেরার পর প্রস্তাবনার বিষয়ে আলোচনার উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করে দলটি। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে 20 দলীয় জোট। এমন সকল রাজনৈতিক নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18ই নভেম্বর সংবাদ সম্মেলন করে রূপরেখা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আলোচনার জন্য বিএনপি তাগিদ দিয়ে এলেও আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা। 13 দফার এ প্রস্তাবনা রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার জন্য সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেও সাড়া পায়নি বিএনপি। অবশেষে মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিবের কাছে প্রস্তাবনার 2টি কপি ও আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান সম্বলিত দলের মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি দেন তারা। বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। দেশে ফেরার পর রাষ্ট্রপতি এ নিয়ে সংলাপের আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি তিনি শারীরিক অসুস্থতার কারণে বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য, তিনি ফিরে আসবেন 11 তারিখে। এরপরে ধারাবাহিকভাবে তিনি কর্মসূচি শুরু করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, এটি তারা জানিয়েছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি। এই সভায় আমাদের নারায়ণগঞ্জের প্রার্থী সাখাওয়াত হোসেন সাহেবকে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে 20 দলীয় জোটের নেতৃবৃন্দ এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কাজ করবেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই উদ্দেশ্যে 3টি কমিটি করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত বলেও সংবাদ সম্মেলনে প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিবাচক আশা করি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যারা অতীতে নির্বাচন কমিশনের মাধ্যমে ভুয়া ভোটার তালিকা করেছিল তাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে ফর্মুলা দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়া উনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি নির্বাচন কমিশন গঠন করেছিলেন। জাতি কি ভুলে গেছে? বেগম খালেদা জিয়া আপনি 1,30,00,000 ভুয়া ভোটার বানিয়েছিলেন। আপনি এখন ফর্মুলা দিচ্ছেন নির্বাচন কমিশন গঠনের জন্য। বাংলাদেশের জনগণ ওই ধরনের আজিজ মার্কা নির্বাচন কমিশন আর কখনো দেখতে চায় না, বাংলাদেশে আর কখনো হবেও না। অপেক্ষা করুন, মহামান্য রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেয় দেখুন। আপনাদের ফর্মুলা দেওয়ার কোনো কারণ নেই, আর আপনাদের ফর্মুলা দেওয়ার বা প্রস্তাবনা দেওয়ার নৈতিক অধিকার আছে বলে জনগণ মনে করে না। উৎসাহ উদ্দীপনায় দ্বিতীয় দিনের মতো চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে আবারও নির্বাচিত করার অনুরোধ ছিল পুরনো প্রার্থীদের কণ্ঠে, আর নতুন প্রার্থীদের মুখে পরিবর্তনের প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সন্ত্রাস মুক্ত করার প্রতিশ্রুতি থাকছে সবার আগে। পাশাপাশি মনোরম সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রায় সব প্রার্থী। নারায়ণগঞ্জ থেকে রাশেদ লিমন ও মাহমুদ রাকিবের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
মঙ্গলবার সূর্যের উত্তাপ ছড়ানোর সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন এলাকা মুখর হতে শুরু করে নির্বাচনী প্রচারণায়। প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নেমে পড়েন জনসংযোগে। নগরীর সিদ্ধিরগঞ্জ থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দেন নানা প্রতিশ্রুতি। পরিবেশ বান্ধব ডিজিটালায়ন করা এবং মানুষের সুবিধার জন্য যাতায়াত ব্যবস্থাকে সামনে নিয়ে আসা। এছাড়াও আমি বলতে যাচ্ছি সেটা হলো আপনার নারী ক্ষমতায়নের ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। সেই নারীদের সামনে নিয়ে আসা, তাদেরকে সেই কাজগুলি কন্টিনিউয়াস রাখা, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এদিকে শহরের প্রচারণায় অংশ নেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবাই আমাদেরকে প্রশ্ন করছে যে আসলে তাদের ভোটাধিকার তারা পাবে কিনা, তারা নির্বিঘ্নে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, সেই বিষয়টা আমাকে বলছে এবং তারা সাথে সাথে বলছে যে আমাদের যে ভোটের যে অধিকারটা সেটা আপনারা ফিরিয়ে দেন। 7 জন মেয়র, 156 জন সাধারণ কাউন্সিলর এবং 38 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। তবে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 22 ডিসেম্বর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময়ে আরো থাকছে রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কিশোর রাব্বির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 1,13,092 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। স্বপ্নের বীজ বোনা হয় গত শতকের 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে। 71 পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের আর্থিক দুর্বলতার কারণে বৃহৎ রূপপুর পারমাণবিক প্রকল্প আর অগ্রসর হয়নি। দেশের বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে 5 দশক পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। রাশিয়ার সহযোগিতায় 5,087 কোটি টাকা ব্যয়ে 2013 সালের অক্টোবরে পাবনায় রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে দেশে মোট 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে মঙ্গলবার অবশেষে একনিক সভায় অনুমোদন দেয়া হলো এই প্রকল্প। এত বৃহৎ অঙ্কের টাকা দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়া 4% সুদে 91,040 কোটি টাকা ঋণ দেবে, যা 10 বছরের রেয়াতকাল সহ 20 বছরে পরিশোধ করতে হবে। 2,400 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে 2025 সাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই প্রকল্পে আমাদের ব্যয়ের পরিমাণ, প্রাকৃতিক ব্যয়ের পরিমাণ 1,13,092 কোটি টাকা, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প। আমি মনে করি যে আমাদের একটা ড্রিম প্ল্যান্ট, কারণ এটার লাইফ টাইম অনেক বেশি, প্রায় 60 বছর এটা ব্যবহার করা যাবে নিরবিচ্ছিন্নভাবে। আর এটা কোনো বেসিক ইনপুট কস্ট আর কিছু নাই। আমি আগেই বলছি 1,000 কোটি টাকা বছরে। এতে করে দেখা যাবে যে এটা রেট অফ রিটার্ন অনেক বেশি। 20,000 কোটি টাকা ব্যয়ে ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং 9,700 কোটি টাকা ব্যয়ে যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্প অনুমোদন দিয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঊর্ধ্বতন কর্তাদের স্বার্থ রক্ষায় রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের টার্গেট মামলা। বড় কর্তাদের অবস্থান ধরে রাখতে তাদেরই মৌখিক আদেশে কার কত বেশি মামলা তা দেখাতেই এই প্রতিযোগিতা, বলছেন মাঠ পর্যায়ে ট্রাফিক সার্জেন্টরা। রাজপথ সচল রাখার থেকে মামলা করার পেছনে সময় দেয় চাপে রয়েছেন তারাও। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিশ্লেষকরা বলছেন এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে হলে আধুনিক ট্রাফিক ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে। সাইফুর রহমান শাকিলের ক্যামেরায় আহমেদ সালেহের রিপোর্ট। যাত্রীরা যাচ্ছিলেন নিজ গন্তব্যে, হঠাৎ মাঝপথে বাসটি থামিয়ে দিলেন এক ট্রাফিক পুলিশ। চালকের কাগজ যাচাই চলে গেল 10 থেকে 15 মিনিট, হলো মামলাও। বাসটির যাত্রীরা অসহায় দৃষ্টিতে দেখছিলেন এমন দৃশ্য। রাস্তায় গাড়ি নামানোর আগে তো এগুলা কাজ করা যায়, এখন তো গাড়ি চলতেছে, যে চলন্ত অবস্থায় তো করা ঠিক না, আমাদের সমস্যা হয়।
পুলিশ কর্তৃপক্ষ খালি গাড়ির নাম্বারটা লিখে নিয়ে ওই গাড়ির বিরুদ্ধে একটা মামলা করে দিলেই হয়ে যায়। 10 মিনিট 15 মিনিট আমাদের টাইম নষ্ট হয়, গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে যাইতে হয়, এটা আমাদের অফিসে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে যায়। এই চিত্র শুধু বাসেই নয়, বিভিন্ন যানবাহনেও দেখা মেলে। ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর শেষ না হতেই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু 10 মাসে নগরীতে যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে 8,23,211টি, আর জরিমানা 29 কোটি টাকারও বেশি। এদিকে গত বছর এই বিভাগেই মামলা হয়েছিল 5.5 লাখের মতো, জরিমানা আদায় হয় 18 কোটি টাকারও অধিক। এদিকে বছরের 2 মাস বাকি থাকতেই গত বছরের তুলনায় মামলার সংখ্যা বেড়েছে 31%। প্রতিদিন নগরীতে গড়ে মামলা হচ্ছে 3000-এরও বেশি। অনুসন্ধানে মূল রহস্য বেরিয়ে আসে খোদ এক ট্রাফিক সার্জেন্টের মুখে। পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তাদের স্বার্থ রক্ষায় মৌখিক নির্দেশেই চলছে মামলা করার এমন প্রতিযোগিতা। রিকোয়ারমেন্ট আছে যে মামলা এই পরিমাণ করতে হবে, পার ডে 20টা 25টা 30টা মামলা করে। আবার যেমন এখন যেমন পার ডে আপনার 10টা করে করতে 8টা থেকে 10টা মামলা দিতে হয় পার সার্জেন্ট। আলটিমেটলি প্রেশারটা আসে কার জন্য ট্রাফিকিং বেশি হচ্ছে, কারা বেশি ভিজিবল, কারা মামলা করতে বেশি, এটা নিয়ে আসলে বোঝা যায় যে আসলে কার পারফরমেন্সটা বেশি। বেঁধে দেওয়া টার্গেট মামলার চাপে স্বাভাবিক কাজও ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমার কাজটা কি করতে হবে, আমার কাজ হচ্ছে সমস্যা হলে দেখা মামলা করা। তবে ট্রাফিক বিভাগের কাছে এমন অভিযোগের কোনো তথ্য নেই বলে জানান ডিএমপির ট্রাফিক কর্মকর্তা। আমাদের ফিল্ডে এতগুলো মামলা, এই পরিমাণে মামলা দিতে হবে, এই ধরনের কোনো অসুস্থ প্রতিযোগিতা নাই। চাপ কেউ যদি দিয়ে থাকে, আমার মনে হয় দেওয়ার কথা না। আমরা অবশ্যই এটা অনুসন্ধান করে দেখব এবং দেখে আমরা এই ধরনের কেউ করবে না এটা আমরা নিশ্চিত করব। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ডিজিটাল পদ্ধতিগুলোকে কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগ্রহী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জায়গায় জায়গায় আমাকে কাগজপত্র আছে কি নাই আপনি দেখান, আবার দেখান, এই জিনিসটা হচ্ছে অবশ্যই হয়রানি। আসলে ডিজিটাল ফরম্যাটটাই হচ্ছে এই সুযোগটা যে আপনার ইনফরমেশনগুলো একটা জায়গায় নিয়ে আসা এবং ইনফরমেশনগুলো রেকর্ডেড, তাহলে আমরা এইটাই যদি গুরুত্ব বেশি দেই, শৃঙ্খলা আনা সম্ভব। যানজট নিরসনও শিগগিরই ট্রাফিক বিভাগ কার্যকরী উদ্যোগ নেবে বলে মনে করেন এই পরিবহন বিশ্লেষক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 3 আসামির আপিলের রায় দেওয়া হবে আগামীকাল। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চের শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন। গত বছরের 11 ফেব্রুয়ারি মুফতি হান্নান সহ 3 জনকে মৃত্যুদণ্ড এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি। 2004 সালে সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের সময় গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। নিহত হন 2 পুলিশ সহ 3 জন। ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতার প্রশ্নে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। সিনিয়র বিচারপতি এমদাদুল হক নিজাম হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করলেও দ্বিমত পোষণ করে রায় দেন জুনিয়র বিচারপতি FRM নাজমুল আহসান। 2000 সালে অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর 10 বছর কারাদণ্ড হয়, কিন্তু 2 বছর 10 মাস কম সাজা খেটেই 2005 সালের 1 ডিসেম্বর বেরিয়ে যান তিনি। এরপর 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে নিজাম হাজারী সংসদ সদস্য নির্বাচিত হন। ফৌজদারি অপরাধে কমপক্ষে 2 বছর সাজা খাটলে 5 বছর আগে কেউ সংসদ সদস্য হতে পারবেন না এমন সাংবিধানিক বিধানের কথা বলে তার সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। সেই রিটের ধারাবাহিকতায় নিজাম হাজারীর সংসদ সদস্য পদ নিয়ে বিভক্ত রায় দিলেন হাইকোর্ট। সন্ধ্যার সময়ে আরো থাকছে, রাষ্ট্রীয় পদমর্যাদায় সমাহিত করা হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। প্রিয় আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। মোবাইল ফোনে লটারি জেতার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নাইজেরিয়ার 7 নাগরিক সহ 8 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রতারণা করে মানুষকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। 7 বিদেশির মধ্যে 4 জনের ভিসার মেয়াদ ছিল না। 2016 সালে স্যার আপনার মতো 30 লক্ষ জিপি নাম্বার নিয়ে কোম্পানির মালিক একটি লটারি ড্র করেছে এবং এই লটারিতে 10 জনকে নির্বাচিত করে ভাগ্যবান করেছে। আর 10 জনের মধ্যে আপনার নাম্বারটা সেকেন্ড উইনার হওয়ার কারণে আপনি আমাদের গ্রামীণ ফোন থেকে একটি প্রাইজ পেয়েছেন। লটারি জেতার গল্প শুনিয়ে এমন ফোন বা SMS এ এখন অনেকেই অভ্যস্ত, কিন্তু তারপরও ধরা খাওয়ার সংখ্যাও নেহায়েত কম নয়।
এমনই একটি প্রতারক চক্রকে গতরাতে আটক করেছে র্যাপচার। চক্রটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে মোবাইল গ্রাহকদের কাছে আকর্ষণীয় পুরস্কার পাওয়ার ভুয়া খবর দিয়ে খুদে বার্তা পাঠায়। এরপর কেউ সাড়া দিলে তাকে পুরস্কারটি বিমানবন্দরে আটকে আছে বলে জানানো হয়। সেটি ছাড়িয়ে নিতে শুল্ক পরিশোধের নামে টাকা হাতিয়ে নেওয়া হয়। সম্প্রতি খুদে বার্তা পেয়ে ঝিনাইদহের এক নারী ওই চক্রের হাতে তুলে দেন 1,60,000 টাকা। পরে ওই নারী তাদের কথা মতো পুরস্কার বুঝে নিতে এয়ারপোর্টে গেলে তাদের ফোন বন্ধ পান। এই মাসের 5 তারিখে ওনাকে ফোন করে জানায় যে আপনার এই জিনিসগুলি আসলে আরো কিছু জটিলতা তৈরি হয়েছিল, তবে আমরা আমাদের বাই দ্য ইউজ অফ আওয়ার এবেল চেয়ার আমরা এই কাজগুলি সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের আরেকটা অফিস আছে মিরপুর সনি সিনেমা হলের পাশে, ওখানে 50,000 টাকা নিয়ে যদি আপনি আসেন, টাকাটা দিয়ে আপনি আপনার মালামালগুলি নিয়ে যাবেন। ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কৌশলে চক্রটিকে আটক করে র্যাব। প্রাথমিক পর্যালোচনায় আমরা দেখেছি যে কয়েক লাখ আপনার হলো SMS করা হয়েছে এখান থেকে। তো আমার মনে হয় যে মূলত আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, অলমোস্ট এভরিবডি উইল সাপোজ টু গেট দিস মেসেজ। তো ওদের সাথে আমি কথা বলে জেনেছি যে আমরা 10,000 পাঠানোর পরে যদি এখান থেকে 10 জনও রেসপন্স করে তাহলে আমাদের হিউজ লাভ হয়। এর আগে গত মাসে একই রকম ঘটনায় রাজধানীর উত্তরা থেকে 4 এবং সেপ্টেম্বরে 3 নাইজেরিয়ানকে আটক করা হয়। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 2041 সালের উন্নত বাংলাদেশের ভিশনকে সামনে রেখে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরকে আধুনিকায়ন করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। পর্যায়ক্রমে খাদ্য বিতরণ কর্মসূচিকে অনলাইন মনিটরিং এর আওতায় আনা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমাদের টার্গেট 2041 সালে উন্নত দেশে পৌঁছা। এই টার্গেট অর্জন করার জন্য সব অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য বিভাগের কাজগুলো যেভাবে হচ্ছে, আমাদের খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরকে সেভাবে আমরা ঢেলে সাজাতে চাচ্ছি। খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে বা খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে আমাদের যুগোপযোগী করতে হবে, যে কাজটি এরা হাতে নিয়েছেন। বিদ্যমান খাদ্য গুদামগুলো এবং সাইলোগুলো পরিদর্শন করে তাকে আরো মানসম্মতভাবে কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে সুপারিশ প্রণয়ন করা, খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি ডাটাবেজের প্রযুক্তি ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে কৌশল প্রণয়ন করা, সে বিষয়ে সুপারিশ করা। আসলে আমরা খাদ্য বিতরণ পদ্ধতিকে আমরা অনলাইন মনিটরিং করতে চাই। রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত রাব্বির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। বিকেলে বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় লোকজন এ দাবি জানান। 3 দিন পেরিয়ে গেলেও 4 জন আসামির মধ্যে মাত্র 1 জন গ্রেফতার হওয়ায় ক্ষোভ জানান তারা। পুলিশ জানিয়েছে মূল আসামি ধরা পড়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। রাব্বির পরিবারে শোকের মাতম চলছে গত 3 ডিসেম্বর থেকে। দর্জি দোকানের কর্মচারী রাহাতুল ইসলাম রাব্বির কাছ থেকে 4,000 টাকা ছিনিয়ে নিতে না পেরে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। রবিন নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সে যেটা মনে করে আমার ছেলেরা মার্ডার করছে, ওর পরদিন যেটা রাত্রে 1:30 বাজার ছিলাম, ওই না ওসির সামনে নিজে স্বীকার গেছে কেমনে কেমনে মারছে। চারে তারাই না মারে করলি বুঝে, এখন আমরা খবর পাইতাম, এতদিন খবর পাইনি। স্থানীয়রা জানান, অভিযুক্ত রবিন লালবাগ, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন জায়গায় মাদক সেবন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। 4 জনকে আসামি করে মামলা হলেও এ পর্যন্ত কেবল 1 জন গ্রেফতার হওয়ায় ক্ষোভ জানান তারা। আমার বাচ্চার কি লাগা মারা হইলো, এটার বিচার চাই। অনেক টাকা আরো মানুষের থেকে নিছে, মাদক নেশা করে অনেক, আবার বিক্রিও করে। আমাদের সংসারের লেখাপড়ার খরচের 3 ভাই বোনের সেই চালাতো, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমার চাচির বুক খালি হয়েছে, আগামীতে আরো মায়ের বুক খালি হতে পারে। ওর ফাঁসি চাই, প্লাস ওদের সাথে যারা আছে আমরা সমস্ত লোকের ফাঁসি চাই। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে জানান, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। রসুলবাগে অভিযুক্ত রবিনের ভাড়া বাসার অন্য সদস্যরা পলাতক রয়েছেন বলে জানান বাড়ির মালিক পক্ষের লোকজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। হিন্দুদের রীতি অনুযায়ী মৃতদেহ পুড়িয়ে দেয়া হলেও দল ও ঘনিষ্ঠজনদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার গুরু MG রামাচন্দ্রনের সমাধির পাশেই সমাহিত করা হয়। মঙ্গলবার চেন্নাইয়ের রাজাজি হল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মেরিনা বিচে।
আম্মা খ্যাত এই লৌহ মানবীকে শেষ শ্রদ্ধা জানাতে 3 কিলোমিটার সড়ক জুড়ে মানুষের ঢল নামে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে তামিলনাড়ুতে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সহ সরকার ও বিরোধী দলীয় বিভিন্ন নেতারা। প্রায় 3 মাস ধরে অসুস্থ থাকার পর সোমবার রাতে মারা যান তামিলনাড়ুর 5 বারের মুখ্যমন্ত্রী, ভারতের প্রভাবশালী এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে সারা ভারতে 1 দিন ও তামিলনাড়ুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এদিকে জয়ললিতার মৃত্যুর কয়েক ঘন্টা পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তার বিশ্বস্ত রাজনৈতিক সহচর অর্থমন্ত্রী পান্নির সেলভাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ফাইনালে জায়গা করে নেয়ার কোয়ালিফায়ার ম্যাচে খুলনার বিপক্ষে লড়ছে ঢাকা ডায়নামার্স। টস হেরে আগে ব্যাট করে জুনায়েদ খানের বোলিং তোপে স্কোরবোর্ডে মাত্র 140 রান তুলেছে সাকিবের দল। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ বিনা উইকেটে 4 রান। জিতলে নিশ্চিত হবে ফাইনাল। এমন সমীকরণে মাঠে নেমে ঢাকার শুরুটা মোটেও ভালো হয়নি। জুনায়েদ খানের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত হয় ঢাকার টপ অর্ডার। মেহেদি, সাঙ্গাকারা, এভিন লুইসরা দ্রুত ফিরে যাবার পর নাসির সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে ঢাকা, কিন্তু আসলে প্রথমবার বল হাতে নিয়ে ব্যাক টু ব্যাক ওভারে এই দুজনকে ফেরান ক্যারিবিয়ান পার্ট টাইম বোলার আন্দ্রে প্লেসার। ছন্দে থাকা মোসাদ্দেক 8 রানে আউট হলে ঢাকার স্কোর দাঁড়ায় 6 উইকেটে 89 রান। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি এনে দেন 2 ক্যারিবিয়ান সতীর্থ ব্রাভো রাসেল। 32 বলে তারা গড়েন 49 রানে কার্যকরী জুটি। রাসেলকে ব্যক্তিগত 46 রানে আউট করেন জুনায়েদ খান। ব্রাভো অপরাজিত থাকেন 23 রানে। জবাবে আন্দ্রে ফ্লেচার ও হাসানুজ্জামানের খুলনার হয়ে ইনিংসের সূচনা করেছেন। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 4 যুবক ঘর ছাড়ার পর বনানীর একটি রেস্টুরেন্টে একত্রিত হয়েছিল। গত কয়েকদিনও কোনো হদিস করতে পারেনি পুলিশ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের গুলশানের একটি রেস্তোরাঁয় রহস্যজনক মৃত্যু। 7 কর্মচারী আটক, কাল ময়নাতদন্ত। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার 13 দফা লিখিত প্রস্তাব রাষ্ট্রপতির কার্যালয়ে। যারা একসময় ভুয়া ভোটার তালিকা করেছিল তাদের মুখে ফর্মুলা বেমানান, মন্তব্য হানিফের। প্রচার প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। তরুণ ভোটারদের বিবেচনায় প্রার্থীর অতীত কর্মকাণ্ড। 1.5 লাখ নতুন ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরাও। এবং ঊর্ধ্বতন কর্তাদের খামখেয়ালি নির্দেশে রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের টার্গেট মামলা। অস্বীকার কর্তৃপক্ষের, নগরবাসীর দুর্ভোগ চরমে। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।